নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ভিডিওতে কিছু লেটেস্ট আপডেট কভার করতে চলেছি। যেমনটা বর্তমানে দেখতেই পাচ্ছেন, মার্কেটের যে অবস্থা সেটা খুবই খারাপ রয়েছে। এমনকি এই উইকেন্ডে যে সমস্ত সিচুয়েশন তৈরি হয়েছে সেইখান থেকে এই সংকেতই আসছে যে সোমবার দিনও আমাদের ইন্ডিয়ান মার্কেট একটা বড় ক্র্যাশ দেখাতে পারে। যেমনটা কিছুদিন আগে আমরা দেখেছিলাম, এই যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিনেই এই ইরানের যে সুপ্রিম লিডার ছিলেন খামেনি, তাকেই আমেরিকা এবং ইসরায়েলের যৌথ উদ্যোগে মেরেও দেওয়া হয়েছে। এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? যে ইরান তারাই আমেরিকার সঙ্গে কথা বলতে রাজি হয়েছে এই নিউক্লিয়ার ডিলের ব্যাপারে। তবে ইরান তারা এই সত্ত্বেও রেখেছিল যে যদি এই ডিলে ইরানের কিছু উপকার হয়, মানে এই ডিল ইরানের জন্য ফেভারেবল হয়, তাহলেই এই যে ইরান তারা কি করবে, এই যে নিউক্লিয়ার ডিল সেটা আমেরিকার সঙ্গে করে নেবে। তো ডোনাল্ড ট্রাম্প সেই ব্যাপারে রাজি হননি এবং দেখতে পাচ্ছেন তিনি এটাই বলেছেন যে ইরানের সঙ্গে কোনো শর্তে এই যে যুদ্ধ সেটা বন্ধ করতে তিনি রাজি নন। এই ইরানকে কি করতে হবে? ইরানকে ফুললি সারেন্ডার করতে হবে, মানে নিঃশর্ত সারেন্ডার করতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্প এই হুমকিও দিয়েছেন যে এরপরে ইরান এই যুদ্ধ চলাকালীন যতগুলো লিডার ঠিক করবে, তো প্রতিটা লিডারকেই এই যে আমেরিকা তারা এলিমিনেট করবে, মানে মেরে দেবে। এবং আমেরিকার তরফ থেকে এই কথা বলা হয়েছে দরকার পড়লে যে সেনাবাহিনী সেগুলোকে সরাসরি এই যে ইরান সেখানে পাঠানো হবে। বর্তমানে কিসের মাধ্যমে অ্যাটাক হচ্ছে? এই ড্রোন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে এয়ারক্রাফট রয়েছে, তারপরে মিসাইল, এইগুলোর মাধ্যমে অ্যাটাক হচ্ছে। কিন্তু কোনো দেশই অন্য দেশে তাদের যে সেনাবাহিনী সেগুলো পাঠিয়ে অ্যাটাক করছে না। তো আমেরিকা কিন্তু বর্তমানে সেই হুমকিই দিয়েছেন। তো আমেরিকা তারা কি বলছে দেখতে পাচ্ছেন, ওয়ে সেন্ডিং স্পেশাল ফোর্স টু সিজ ইরান নিউক্লিয়ার স্টকপাইল, মানে ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি রয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য প্রয়োজন হলে এই যে আমেরিকা তারা তাদের যে স্পেশাল ফোর্স সেটাও এই ইরানে পাঠাবে। এবং এই ইরান বারবার এই মিসাইল ছোঁড়ার কারণে এই ডোনাল্ড ট্রাম্প তিনি এই কথাও বলে দিয়েছিলেন যে ইরান উইল বি হিট ভেরি হার্ড, মানে ইরানের উপর একটা বড় আঘাত করা হবে। এবং সেরকমই কিছু ছবি আমরা এই মিডিয়াতে দেখতে পাচ্ছি। এই ইরানের কিছু অয়েল ফেসিলিটি সেখানে বড় পরিমাণে অ্যাটাক করা হয়েছে, যার ফলে বিরাট অগ্নিসংযোগও হয়েছে। এবং এমন ভিডিও সামনে আসছে যেখানে অনেক বাড়ির ছাদে এই তেলের যে বৃষ্টি সেটাও দেখা গেছে, মানে বাড়ির ছাদে এই যে তেলের স্তর সেটা কিন্তু পড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনে কিছুক্ষণ আগে এমন ছবিও সামনে এসেছে যেখানে দেখতে পাচ্ছেন ইরানের এই যে আকাশ সেটা পুরো কালো মেঘে ছেয়ে গেছে। হতে পারে এই আমেরিকার তরফ থেকে বড় কোনো হামলা চালানো হয়েছে, অথবা এমনও হতে পারে এই অয়েলের যে বিভিন্ন রিফাইনারি, তার সঙ্গে সঙ্গে যেখান থেকে এই অয়েল প্রডিউস করা হচ্ছে সেইখানেই হামলা চালাবার জন্য এই যে ইরানের আকাশ তার অবস্থা এরকম হয়েছে। এবং এই ইরানকে পেছন থেকে এই যে রাশিয়া তারাও হেল্প করছে সরাসরি ভাবে। এই যে রাশিয়া তারা তো ইরানের পাশে এসে দাঁড়ায়নি, কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ইন্টেলিজেন্স সেটা দিয়ে এই রাশিয়া কি করছে, ইরানকে সাহায্য করছে। এই রাশিয়া কিভাবে সাহায্য করছে? এই রাশিয়া ইরানকে এই যে ইউএস এর ফোর্স রয়েছে তাদের যে এক্সাক্ট লোকেশন সেটা দিয়ে দিচ্ছে, তো যেগুলো রিপোর্টের মাধ্যমে সামনে আসছিল। কিন্তু আজকের দিনে আমেরিকার কিছু অফিসিয়াল এটা কনফার্ম করেছে যে রাশিয়াও তাদের দিক থেকে এই যে ইরান তাদের সাহায্য করছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই আমেরিকার বিভিন্ন ওয়ারশিপ, তার সঙ্গে সঙ্গে এয়ারক্রাফট, এইগুলোর যে লোকেশন সেইগুলো এই রাশিয়া এরা ইরানকে দিচ্ছে। আর এই স্টেট অফ হরমুজের কি অবস্থা রয়েছে? এই ইরান তারা তো তাদের দিক থেকে বলছে যে স্টেট অফ হরমুজ এটা শুধুমাত্র বন্ধ রাখা হয়েছে এই আমেরিকার জন্য এবং তার সঙ্গে সঙ্গে এই যে অ্যালায়েন্স গুলো রয়েছে তাদের সঙ্গে, মানে এই যুদ্ধে যারা সরাসরি ভাবে আমেরিকাকে সাহায্য করছে তাদের জন্য, মানে ইন্ডিয়ার জন্য এই যে স্টেট অফ হরমুজ সেটা ওপেন রয়েছে। আর এগুলো শুধুমাত্রই অফিসিয়াল নিউজ। কিন্তু যদি আনঅফিসিয়াল কথা বলি, এই যে স্টেট অফ হরমুজ রয়েছে সেটা বলতে পারেন এক প্রকার ব্লক হয়ে রয়েছে। কোনো যে ভেসেলস সেগুলোই এখান দিয়ে চলাচলই করছে না। কারণ দেখুন এই সময় কে রিস্ক নিয়ে এই যে জায়গাগুলো রয়েছে এগুলো অতিক্রম করবে। এবং কিছুদিন আগের এই স্টেট অফ হরমুজের যে জাহাজ চলাচল করে তার যে রিপোর্ট যারা সামনে রাখে তারা এই তথ্য সামনে রেখেছে যে এই জায়গাটা পুরোপুরি ব্লক হয়ে রয়েছে। মানে শুধু নামমাত্র ইরান বলছে তারা স্টেট অফ হরমুজ খুলে রেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি যে কাজের কাজ সেটা কিন্তু হচ্ছে না। আর আমেরিকার এই যে ভেসেলস, তার সঙ্গে সঙ্গে আমেরিকার যে অ্যালায়েন্স গুলো রয়েছে তাদের যে ভেসেলস সেগুলো যাওয়া তো পুরোপুরি বন্ধ রয়েছে। সেই কারণের জন্য দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি কি অ্যানাউন্স করে দিয়েছেন, এই $20 বিলিয়ন রি ইন্স্যুরেন্সের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন। কিসের জন্য? দেখতে পাচ্ছেন এই অয়েল ট্যাঙ্কার্স গুলোর জন্য ডিউরিং ইরান ওয়ার, মানে ইরান ওয়ার এইখানে যদি এই অয়েল ট্যাঙ্কার্স গুলো ক্ষতিগ্রস্ত হয় তাহলে $20 বিলিয়ন যে রি ইন্স্যুরেন্সের সুবিধা সেটাই ট্যাঙ্কার গুলো পাবে। তো এই রি ইন্স্যুরেন্স এর মানেটা কি? মানে হচ্ছে এই যে দেখুন বড় বড় ট্যাঙ্কার্স গুলো রয়েছে তারা তো ইন্স্যুরেন্স নিয়ে রাখে নিজেদের, মানে ধ্বংস হয়ে গেলে সেই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে সেখান থেকে ভালো পরিমাণে টাকা পাবে। তো এই সময় কি হয়, এই যে যুদ্ধের সময় অনেক যদি অয়েল ট্যাঙ্কার্স ক্ষতিগ্রস্ত হয় তাহলে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে যারা এই জাহাজগুলোর ইন্স্যুরেন্স নিয়েছে তাদের তো বিরাট ক্ষতি হবে। তো সেই ক্ষতি যাতে শুধুমাত্র ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর উপরে না পড়ে সেই জন্য ডোনাল্ড ট্রাম্প একটাই $20 বিলিয়ন যে রি ইন্স্যুরেন্স এটার ঘোষণা করেছে। মানে এই যে টাকাটা সেটাই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে দিয়ে সাহায্য করবে। এবং এর সঙ্গে সঙ্গে অনেক কোম্পানি
কোম্পানি এই কথাও বলে দিয়েছে যে এই স্টেট অফ হরমুজের ওপর দিয়ে যেতে গিয়ে কোনো ট্যাঙ্কার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই সমস্ত ট্যাঙ্কার্স গুলো এই যে ইন্স্যুরেন্স তার সুবিধা পাবে না। এবং এই ব্যাপারের জন্য এই যে আমেরিকা তারা এই যে রি ইন্স্যুরেন্স সেটা ঘোষণা করেছে। এবং বুঝতে পারছেন খবরে এটা তো বারবার প্রচার করা হচ্ছে যে স্টেট অফ হরমুজ এটা ইন্ডিয়ার জন্য খোলা রয়েছে, তাও আমাদের যে ইন্ডিয়ান মার্কেট সেখানে খারাপ ইম্প্যাক্ট দেখা যাচ্ছে। কি কারণে? কারণ যেটা বললাম এই যে স্টেট অফ হরমুজ এটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো যে জাহাজ সেগুলো চলাচল করছেই না। আর এই স্টেট অফ হরমুজ এখান থেকে কোন তেল যায়, এই যে ব্রেন্ট ক্রুড এটা যায়, তো এই ব্রেন্ট ক্রুডের যে চলাচল সেটা বন্ধ রয়েছে। এবং আমাদের ইন্ডিয়া এই তেলের উপর এতটাই নির্ভরশীল যে প্রতিদিনই এই যে তেল সেটা আমদানি করতে হবে। তো সেই কারণে ইন্ডিয়াকে কি করতে হচ্ছে, এই রাশিয়ার থেকে তাদের যে তেল রয়েছে উরালস সেটা নিতে হচ্ছে। এবং এর আগে যখন আমরা রাশিয়ার থেকে তেল নিচ্ছিলাম তখন আমরা এই ব্রেন্ট ক্রুড এর থেকে সস্তায় এই তেল পাচ্ছিলাম, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন এই রাশিয়ান যে উরালস তার দাম এই ব্রেন্ট ক্রুডের থেকে বেড়ে গেছে। এই ব্রেন্ট ক্রুড যে দামে ট্রেড করছে তার থেকে $4-5 বেশি দাম দিয়ে আমরা এই যে রাশিয়ান উরালস এটা কিনছি। আর এইখান থেকেও আমাদের ইন্ডিয়ার যে ইকোনমি তার উপর কিন্তু প্রেসার পড়ছে। আর এই যে যুদ্ধ সেটা আরো বেশি বাড়তে পারে। কেন বাড়তে পারে? যেমনটা দেখতে পাচ্ছেন ইরানের যে অ্যাসেম্বলি রয়েছে তারা কি বলছে, তারা এই যে খামেনির সাকসেসর সেটা ঠিক করে ফেলেছে, মানে খামেনির পর কে সুপ্রিম লিডার হবে সেটা ঠিক করে ফেলেছে। কিন্তু এখনো পর্যন্ত তার যে নাম সেটা কিছু গোপনীয়তার কারণে সামনে রাখা হয়নি। এবং ডোনাল্ড ট্রাম্প এই কথাও বলে রেখেছিলেন যে এরপরে ইরানের সুপ্রিম লিডার কে হবে, এই ইরানের ক্ষমতায় কে বসবে সেটাই আমেরিকা ঠিক করবে। তো এই সাকসেসরের নাম ঘোষণা হয়ে যাওয়ার পরে এই ডোনাল্ড ট্রাম্পের কি মন্তব্য থাকে সেটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর অনেকেই প্রশ্ন করছেন এই সময় গোল্ড এবং সিলভার এর দাম কেন বাড়ছে না? এই যুদ্ধের সময় যে হিসাবে বাড়ার কথা সেই হিসাবে বাড়ছে না। তো এর পেছনে একটা যে মূল কারণ সেটা হচ্ছে এই ক্রুড অয়েল। যেমনটা দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েলের দাম সেটা হু করে বাড়ছে। এবং এই যে ক্রুড অয়েলের প্রাইস গুলো দেখতে পাচ্ছেন এই 90.9 তারপরে 92.69, তো এইগুলো কি হিসাবে? এক ব্যারেল ক্রুড অয়েলের দাম এগুলোই ডলারের হিসাবে। এই যে 92.69 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডলারের হিসেব, মানে আমাদের ইন্ডিয়ান টাকা নয়। মানে এই সময় যাদের কাছে যত বেশি ডলার মজুদ থাকবে, যারা যত পরিমাণে বেশি ডলার মজুদ করে রেখে দিতে পারবে তাদেরই সুবিধা হবে। কারণ সোনার উপর পরিবর্তে আমরা এই যে ক্রুড অয়েল সেটা আমদানি করতে পারবো না। তো সেই কারণে কি করছে অনেক দেশ এই যে ডলার সেটাকে বেশি করে নিয়ে রাখছে। এবং সেই কারণেই এই যে ডলার ইন্ডেক্স এখানে তেজি দেখা যাচ্ছে। আর উল্টো দিকে গোল্ড সিলভার এখানে সেরকম তেজি নেই। আর এই তেলের দাম বাড়লে মানে ক্রুড অয়েলের দাম বাড়লে কোন কোম্পানিগুলো লাভবান হবে? যেমন এই ওএনজিসি রয়েছে, অয়েল ইন্ডিয়া রয়েছে, যারা মূলত ইন্ডিয়াতে ক্রুড অয়েল এটা উত্তোলন করে থাকে, সেই কোম্পানিগুলোর জন্য লাভ হবে। এবং ক্ষতি কোন কোম্পানিগুলোর জন্য হবে? এই ইন্ডিয়ান অয়েল, তার সঙ্গে সঙ্গে ভারত পেট্রোলিয়াম, এইচপি, এই কোম্পানিগুলোর জন্য ক্ষতি হবে। কারণ কি এই কোম্পানিগুলো ইচ্ছা মতো তাদের যে তেলের প্রাইস সেটা বাড়িয়ে দিতে পারবে না। যেমনটা আপনি এই কোনো পেট্রোল পাম্পে তেল নিতে গেলেন তো তারা আজকে বলতে পারবে না যে 110 রয়েছে, এই ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে 110 নেবো, 120 নেবো। তো সরকার এই যে তেলের দাম সেটা ঠিক করে দেয়। যেমনটা এর আগে আমরা দেখেছিলাম ক্রুড অয়েলের দাম যখন কমে গিয়েছিল তখনও কিন্তু এই কোম্পানিগুলো কমায়নি, কারণ এই কোম্পানিগুলোর হাতে এই তেলের দাম কমানো বাড়ানো এর কিন্তু কোনো উপায় থাকে না। এই যে তেলের দাম সেটা ঠিক করে দেয় গভর্নমেন্ট। তো বর্তমানে এই ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়ার কারণে কি হবে, এই কোম্পানিগুলোর যে মার্জিন সেখানে চাপ পড়বে। তার সঙ্গে সঙ্গে আরো অনেক কোম্পানি যেমন পেন্টস কোম্পানি, টায়ার কোম্পানি, কেমিক্যালস, সিমেন্টস, তারপরে যে এভিয়েশন সেক্টর রয়েছে এগুলো প্রেসারে থাকবে। আর এই রিলায়েন্স এর উপর কিরকম ইম্প্যাক্ট পড়বে দেখুন। এই যে রিলায়েন্স এর উপর বলতে পারেন মিক্স রিয়াকশন পড়তে পারে, তবে পজিটিভ রিয়াকশন পড়ার সম্ভাবনা বেশি। কারণ কি এই রিলায়েন্স এরা কি করে, এরা বিদেশ থেকে ক্রুড অয়েল আমদানি করে থাকে, তারপরে সেটাকে পরিশোধন করে এবং সেই যে পরিশোধিত তেল সেটাকে আবার বিভিন্ন দেশে সরবরাহ করে থাকে। মানে এরা প্রথমে যখন ক্রুড অয়েল আমদানি করবে সেটাকে তো বেশি দাম দিয়ে কিনতে হবে, কিন্তু পরে এরা কি করতে পারবে, সেই যে ক্রুড অয়েল সেগুলো যদি হিউজ পরিমাণে পরিশোধন করে এই পরিশোধিত তেলটা আমাদের ইন্ডিয়াতে ভালো পরিমাণে সাপ্লাই দিতে পারে, তার সঙ্গে সঙ্গে বিদেশে ভালো পরিমাণে সাপ্লাই দিতে পারে, তাহলে সেইখান থেকে রিলায়েন্স কোম্পানি এরা লাভ করে নিতে পারবে। আর একটা জিনিস এই সোশ্যাল মিডিয়াতে ঘুরছে যে এই আমেরিকা তারা আমাদের ইন্ডিয়াকে অ্যালাউ করেছে এই রাশিয়ান অয়েল কেনার ব্যাপারে, আর বিরোধীরা এই নিয়ে ক্রিটিসাইজও করছে যে কেন এই বিদেশ থেকে তেল কিনতে গেলে এই আমেরিকা থেকে আমাদের ইন্ডিয়াকে পারমিশন নিতে হবে। তো এরকম যে কথাবার্তাগুলো সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। তো সেই ব্যাপারে ইন্ডিয়া কিছু ক্ল্যারিফিকেশন সামনে রেখেছে। আমাদের ভারত সরকার সরাসরি ভাবে জানিয়ে দিয়েছে যে আমেরিকার পারমিশনের ওপর তারা নির্ভরশীল নয়। এমনকি এর আগের মাসে মানে ফেব্রুয়ারি মাসেও আমরা এই রাশিয়ার তরফ থেকে ভালো পরিমাণে ক্রুড অয়েল ইম্পোর্টও করেছি। আর এই যে রিফাইনারি কোম্পানিগুলো রয়েছে রিলায়েন্স, এমআরপিএল, এদের লাভ আরো কিছু কারণে বাড়তে পারে। কি কারণে? যেমনটা দেখতে পাচ্ছেন এই চায়না তারা এই প্ল্যানও করছে এই যে ডিজেল, গ্যাসোলিন এগুলো তারা তো রিফাইন করে থাকে, তো সেইগুলো বর্তমানে তারা অন্যান্য দেশে এক্সপোর্ট করবে না। কারণ কি? কারণ তারা রিজার্ভ করে রাখবে, হয়তোবা খুব তাড়াতাড়ি এই যে ক্রুড অয়েল তার দাম আরো বেশি বেড়ে যাবে। তো সেই কারণে চায়না তারা এই রিজার্ভ করে রাখছে এবং এই প্ল্যান করছে যে ডিজেল, গ্যাসোলিন এগুলো এক্সপোর্ট করবে না। আর দেখুন এর মানে এমনও হতে পারে যে আমাদের ইন্ডিয়া তারাও এই যে ডিজেল বলুন, গ্যাসোলিন বলুন, পেট্রোল বলুন এগুলো রিজার্ভ করে রাখবে। কারণ কি? আগে আমাদের নিজেদের দেশের
যে চাহিদা সেগুলো মেটাতে হবে। তো সেইগুলো মিটিয়ে যদি এক্সট্রা হয় তখনই কিন্তু আমাদের ইন্ডিয়া এই যে ডিজেল বলুন, গ্যাসোলিন বলুন, পেট্রোল বলুন, এইগুলো এক্সপোর্ট করতে পারবে, যেমনটাই চায়না তারা আগে থেকেই প্ল্যান করছে। আর এই ক্রুড অয়েল বাড়লে ইনফ্লেশন কিভাবে বাড়ে চলুন এখানে সহজভাবে বুঝিয়ে দিই। যেমনটা দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা তো হু করে বাড়ছে। এই যে ব্রেন্ট ক্রুড যেটা কিছুদিন আগে 60-এর কাছাকাছি চলছিল সেটাই 92 পৌঁছে গেছে। এমনকি কিছু রিপোর্ট তো এই কথাও বলছে যে ক্রুড অয়েল এটা 150 পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো এই ক্রুড অয়েল এটা আমদানি করে তারপরে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই যে পেট্রোল, ডিজেল এগুলো তৈরি করতে হয়। তো যদি ক্রুড অয়েল মানে এই যে কাঁচামালটা রয়েছে এরই যদি দাম বেড়ে যায়, মানে নর্মাল যে পেট্রোল ডিজেল রয়েছে এর থেকে দাম বেড়ে যায়, তাহলে সরকার এই সাধারণ মানুষকে কিভাবে এই নর্মাল পেট্রোল ডিজেল এইগুলো বর্তমান প্রাইসে দেবে? তো শেষমেশ এই পেট্রোল ডিজেল এগুলোর প্রাইস বাড়াতেই হবে। আর এই পেট্রোল ডিজেলের প্রাইস বেড়ে যাওয়া মানে কি, মানে বিভিন্ন যে পরিবহন সেগুলো আগের থেকে কস্টলি হবে এবং যার কারণে ইনফ্লেশন বাড়বে। কারণ ভারতের মধ্যে যে পরিবহন সেটা বেশিরভাগই কিন্তু নির্ভর করে থাকে এই পেট্রোল ডিজেল চালিত গাড়ির উপরে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে গ্যাসের দাম সেটাও বেড়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই ন্যাচারাল গ্যাস এটাও বেড়ে গেছে। মানে সমস্ত ধরনের যে জ্বালানি তার দাম বাড়ছে। তো সেই কারণে ভারত সরকারও কি করছে, লসে তো এই গ্যাস আর বিক্রি করবে না। যেমনটা এই খবরটা শুনেওছেন এই যে এলপিজি সিলিন্ডার তার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, এই 60 টাকা বাড়ানো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে কমার্শিয়াল সিলিন্ডার এরও দাম 115 টাকা বাড়ানো হয়েছে। মানে কি আপনি ঘরে ধরুন এই যে ডোমেস্টিক সিলিন্ডার এটা ব্যবহার করে থাকেন, তো আপনার যে খরচ সেটা বাড়বে। আপনার কাছে যদি 60 টাকা এটা বাঁচতো তো আপনি অন্যান্য জায়গায় এই টাকাটা খরচ করতে পারতেন, তো সেটা এখন করতে পারবেন না। আপনাকে এই গ্যাসের পেছনে টাকাটা খরচ করতে হবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে কমার্শিয়াল গ্যাস তারও দাম 115 টাকা বাড়ানো হয়েছে। আর এই বিভিন্ন ইন্ডাস্ট্রি সেখানে কিন্তু এই যে কমার্শিয়াল গ্যাস তার ব্যাপক ব্যবহার রয়েছে। যদি একটা উদাহরণ হিসেবে বলি, বিভিন্ন যে রেস্টুরেন্ট রয়েছে সেইখানে যে রান্না হচ্ছে, তো কিসের মাধ্যমে রান্না হচ্ছে? তো সেখানে এই যে কমার্শিয়াল গ্যাস এটাই তো ব্যবহার করা হয়। মানে এই যে রেস্টুরেন্ট গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে তাদের খাবারের যে দাম সেগুলো বাড়িয়ে দিতে পারে। আর এই কোনো কিছু জিনিসের দাম বেড়ে যাওয়া মানে কি, আমাদের যে ইনফ্লেশন সেটা বেড়ে যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই গ্যাস বুকিং এর জন্য আর একটা নতুন নিয়ম আনা হয়েছে। দেখতে পাচ্ছেন 21 ডে গ্যাপ ম্যান্ডেটরি বিটুইন বুকিং ফর এলপিজি রিফিল। ওই এলপিজি রিফিলের জন্য 21 দিনের যে গ্যাপ সেটাও কিন্তু মেনটেন করতে হবে। মানে কি, ইউ ক্যান নট বুক এলপিজি সিলিন্ডার রিফিল বিফোর 21 ডে। মানে ধরুন আজকে আপনি একটা এলপিজি সিলিন্ডার বুক করলেন, তারপরে ধরুন 10-15 দিনের মাথায় আপনার সেই গ্যাস শেষ হয়ে গেল, আপনি কিন্তু তখন সেটার বুক করতে পারবেন না। এই 21 দিন কমপ্লিট হওয়ার পরেই তারপরে কিন্তু এই যে এলপিজি সেটা বুক করতে পারবেন। মানে বুঝতে পারছেন এই যে গ্যাস সেখানেও কিন্তু শর্টেজ দেখা যাচ্ছে। তবে যারা এই উজ্জ্বলা যোজনার আওতায় রয়েছেন তাদের জন্য এটা ভালো খবর। দেখতে পাচ্ছেন এই গভর্নমেন্ট তারা অ্যাপ্রুভ করেছে কিসের ব্যাপারে, কন্টিনিউয়েশন অফ টার্গেটেড সাবসিডি ফর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কনজিউমার্স। তো যার জন্য 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মানে এই উজ্জ্বলা যোজনার আন্ডারে যারা এই 300 বা 300 কোটি টাকা সাবসিডি পেতেন তারা কিন্তু এই যে সাবসিডি সেটা পাবেন। এটা কিন্তু এখন বন্ধ হচ্ছে না। আর এই যে নর্মাল পেট্রোল ডিজেল রয়েছে এর প্রাইস কি বাড়তে চলেছে? যেমনটা আমরা দেখেছি ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে। তো এখনো পর্যন্ত এই নিয়ে কোনো প্ল্যান নেই। যেমনটা দেখতে পাচ্ছেন নো পেট্রোল আর ডিজেল প্রাইস হাইক ফর নাও। তো বলা হয়েছে এখনকার মতো এই যে পেট্রোল ডিজেল এর যে দাম সেটা বাড়ানো হচ্ছে না। কিন্তু ধরুন ক্রুড অয়েলের প্রাইস এটা কোনোভাবেই 150-কে ছুঁয়ে ফেললো, তাহলে কিন্তু সরকার বাধ্য হবে এই পেট্রোল ডিজেল এগুলোর দাম বাড়াতে। মানে একদিক থেকে স্বস্তি রয়েছে এই পেট্রোল ডিজেলের দিক থেকে, এখানের দাম বাড়ছে না, কিন্তু অন্যদিকে এই রান্নাঘরের যে খরচ সেটা বাড়ছে। আর এই ইনফ্লেশন বেড়ে যাওয়া মানে কি, যেমনটা এই গ্যাসের দাম বাড়ছে, এই ইনফ্লেশন বেড়ে যাওয়া মানে আমাদের যে আরবিআই রয়েছে তারা এই রেট কাট করার আগে দুবার ভাববে নিশ্চয়ই। কারণ এই ইনফ্লেশন এটা বেশি থাকলে কোনো দেশেরই যে রিজার্ভ ব্যাংক রয়েছে তারা রেট কাট করে না। আর এই রেট কাট না হওয়া মানে মার্কেটের উপর একটা প্রেসার তৈরি হওয়া। তো বুঝতে পারছেন কোথায় আমেরিকা, তার সঙ্গে সঙ্গে ইসরায়েল, ইরান এদের মধ্যে যুদ্ধ লেগেছে। আর তার যে এফেক্ট সেটা কিন্তু বিভিন্ন প্রকারে আমাদের এই ইন্ডিয়ান মার্কেটের উপরে পড়ছে। আর এরপরে একটা আইপিও নিয়ে কথা হলো, সেটা হচ্ছে জিও আইপিও। তো বহুদিন থেকেই আমরা শুনছি এই যে জিও মানে এই যে জিও সিমের ব্যবসা রয়েছে তার আইপিও ভারতীয় মার্কেটে আসবে। তো বারবারই কিছু না কিছু কারণে পিছিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন দ্য গভর্নমেন্টস ডিলেস ইন ফর্মালাইজিং চেঞ্জেস টু লিসেনিং রুলস আর থ্রেটেনিং টু ফোর্স এশিয়া's richest person মুকেশ আম্বানি টু মিস দ্য টার্গেটেড টাইমলাইন ফর অ্যান ইনিশিয়াল পাবলিক অফারিং অফ শেয়ারস ইন জিও প্ল্যাটফর্ম লিমিটেড। মানে এই যে সেবি রয়েছে তারা এই আইপিও লিস্টিং এর ব্যাপারে অনেক কিছু নিয়ম সেগুলো পরিবর্তন করেছে এবং সেই কিছু পরিবর্তনের জন্য এই যে জিওর আইপিওটা সেটা বাজারে আসতে দেরি হচ্ছে, যেটাই মুকেশ আম্বানি বলেছেন। এবং এই আইপিও এটা আসতে যত দেরি হবে তত কিন্তু ইনভেস্টররা নারাজ হবে। তবে গোটা রিলায়েন্স গ্রুপের জন্য কিছু পজিটিভও হতে চলেছে। যেমনটা আজকের দিনেই এই যে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল ম্যাচ সেটা অনুষ্ঠিত হতে চলেছে এবং এই অনুষ্ঠানে এই যে বিভিন্ন অ্যাডস রয়েছে মানে অনগ্রাউন্ড অ্যাডস, সেখান থেকে বিভিন্ন কোম্পানি ভালো লাভ করে থাকে। তো সেখানেই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল
at rush. জিও স্টার 6 রেস 50 লাখ ফর 10 সেকেন্ড স্পট। তো এই ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের ম্যাচে এই 10 সেকেন্ডের অ্যাডভার্টাইজিং এর জন্য এই যে জিও স্টার এরাই 50 লাখ টাকা করে চার্জ করছে। তো বুঝতে পারছেন কতক্ষণের ম্যাচ হতে চলেছে, এবং সেই ম্যাচে প্রতিটা 10 সেকেন্ড অ্যাডের জন্য এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে জিও স্টার রয়েছে তারাই 50 লাখ টাকা করে নেবে। তো এইখান থেকে বিরাট পরিমাণে লাভ এই কোম্পানির কিন্তু হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।